বিশেষ করে স্টেরয়েড। স্টেরয়েড মানে ভয়ঙ্কর। অ্যাজমা, সেখানেও স্টেরয়েড। বিভিন্ন চর্মরোগ, ফাঙ্গাল ইনফেকশন, অ্যালার্জির যেই ব্যাপারগুলো, যেই চুলকানির ব্যাপারগুলো, মানেই মলম, মানেই সেখানে স্টেরয়েড। স্টেরয়েড মানে বলে কিন্তু খুব অল্প টাইপের মলম। মানে স্টেরয়েড তো দেওয়া থাকে খুব কম পরিমাণে, মানে 0.1% থেকে 0.05% দেওয়া থাকে। সুতরাং দাম তো এমনিতেই কম, মানে মনে করা হয় যেন স্টেরয়েড মানে হয়তো বা অনেক দাম। না, আপনার ওই যে দোকান থেকে যেটা কিনে নিয়ে আসেন চর্মরোগের জন্য, স্কিন ফর্সা করার জন্য, স্কিন ঠিক রাখার জন্য, যেসব দেওয়া হয় বিভিন্ন ব্রাইটনেস, এগুলো বেশিরভাগই স্টেরয়েড। হরমোন না দিলে তো শরীরের পরিবর্তন আসে না। এই যে বিভিন্ন ব্যথার মলম গুলো, এগুলো স্টেরয়েড দেওয়া থাকে বেশিরভাগই। তারপরে হচ্ছে আপনার অর্থাৎ এক কথায় কি বলবো, স্টেরয়েডটা আমাদের জন্য ইমিউন সাপ্রেসড করে, অর্থাৎ আমাদের ইমিউনিটিকে আরো কমায়, কমায় দিয়ে ওটার অ্যাগানিস্ট একটু ভালো রাখে। এতে কি ভালো? অবশ্যই নয়, এটা ভয়ঙ্কর। তারা মনে করে যে এটা ভালো, মানে ইমিউনিটিকে একটু কম করে নিয়ে আসলাম, তাহলে অটো ইমিউন হলো না, তাহলে ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়ে গেল। তাহলে আবার কিন্তু আবার দেখা যায় যে 2-3 মাস পরে, কারণ ইমিউনিটি তো সবসময় আল্লাহ তালা আমাদের ইমিউনিটিকে সবসময় গ্রো করতে চাইবে। আমাদের শরীর সবসময় তার ইমিউনিটি গ্রো করতে চায়। তাহলে আবার যখন ওর রেসটা কেটে গেল, ইমিউনিটি যখন আর একটু গ্রো হলো, আবার ওই ফাঙ্গালের বিরুদ্ধে, আবার ওই অ্যালার্জির বিরুদ্ধে, আবার ওই চুলকানির বিরুদ্ধে প্রতিরোধ করতে থাকে। আমাদের ইমিউন যখন ডিক্রিজ হলো, যখন সাপ্রেস করা হলো, তখন আমাদের কি হবে? ডাইজেস্ট ঠিক মতো হবে না। তাই আমরা মানে অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিটি, এইসবগুলো মানে সবই অনিয়মে চলবে। এক কথায় স্টেরয়েড একটা হরমোন, এবং এটা মারাত্মক রকমের খারাপ। এই হরমোনটা যখনই দেওয়া হচ্ছে আমাদের শরীরে, অলরেডি হরমোনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা হরমোন যদি ইমব্যালেন্স করা হয়, একটা হরমোনের যদি একটু ঝামেলা আমরা কৃত্রিম ভাবে শুরু করে দেই, তাহলে ওটার প্রভাব প্রত্যেকটার উপরে পড়ে। স্টেরয়েড নেওয়ার কারণে ডায়াবেটিস দ্রুত বাড়ছে, কারণ স্টেরয়েড নিলে পরে খাওয়ার রুচি সেই বেড়ে যায়। স্টেরয়েড নেওয়ার কারণে আজকে আর আমাদের রাগ যেই বংশগত হয়ে যাচ্ছে, চুলকানির মলম এটা ওটা ব্যথার জন্য লাগাচ্ছি। এ বিষয় নিয়ে আমি আরো বলবো ইনশাল্লাহ, স্টেরয়েড কি ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু এটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষ একবার হলেও ব্যবহার করছে, এবং এটাই একটা বড় ধরনের সমস্যা। এরপরে পিপিআই, যেটা মানে অ্যান্টাসিডও খারাপ, পিপিআইও নেওয়া যায় কোনো কোনো সময়ে। কিন্তু পিপিআইটা কি? এটা আমাদের অ্যাসিড সিক্রেশনটাকেই বন্ধ করে। ভয়ঙ্কর ব্যাপার। আমাদের শরীরে অ্যাসিড হচ্ছে দরকারি, অত্যন্ত এসেন্সিয়াল একটা, কিন্তু আমরা হজম হচ্ছে না জন্যই আরো অ্যাসিড কমায় দিচ্ছি। কি ভয়ঙ্কর ব্যাপার! যাই হোক, এটা কিছু সময় প্রয়োজন হতে পারে, সাময়িক, 2-1 দিন, 5 দিন, বা হঠাৎ মাঝে মধ্যে, কিন্তু এটা নেশার মতো হয়ে যাচ্ছে। সেগুলো না খেলে হয় না। বেশিরভাগই বলে আমার 2 দিনে একটা খেতে হয় প্রতিদিন, যেদিন না খাই সেদিন ডায়রিয়া শুরু হয়ে যায়। কি অবস্থা! অমেপ্রাজল, আইসোপ্রাজল, রেবিপ্রাজল, আমাদের নিষিদ্ধ করা কোনো ওষুধের ডোজ নিয়মিত ইচ্ছাকৃতভাবে গ্রহণ অব্যাহত রাখলে। এবং আমরা যে সকল ওষুধের ব্যাপারে বলি, বিশেষ করে বলি স্টেরয়েডের ব্যাপারে, অ্যান্টিবায়োটিক্সও ঘন ঘন না নেওয়া, তবে খুব ইমার্জেন্সি প্রয়োজনে আমরা বিরোধী নই, এবং অবশ্যই সেটা কম লাগবে। এবং আমরা পিপিআই বিরোধী, তার বদলে অ্যান্টাসিড খাবে। এবং আমরা অ্যান্টাসিডেরও বিরোধী, কারণ এটাও কেমিক্যাল ড্রাগস। কিন্তু আমরা ভালোর, মন্দের চেয়ে কম মন্দ, ভালোর চেয়ে মানে কম ভালোর চেয়ে বেশি ভালো, এইরকম আমরা বলতে চাই। জেনেটিক হোমিওপ্যাথি ক্ষতিকর নয়, কিন্তু 4টি বিষয়ে জ্ঞান সমৃদ্ধ হতে হবে। জেনেটিক হোমিওপ্যাথি মূলত ঔষধ ছাড়াই মানুষটির নিজের ইমিউনিটি দ্বারা যে কোনো রোগ আরোগ্যের চিকিৎসা। তার মানে আবার এখানে ভুল বোঝার কোনো সুযোগ নাই যে আমি ডায়েট করব আর ভালো হয়ে যাবে। এটা এত সহজ ব্যাপার নয়। যে যদি তাই হতো, তাহলে আপনাকে আপনার ডায়েট কন্ট্রোল করে তো আপনার শরীর, আপনি নিজে বাধ্য হতেন। 10 বার আপনাকে বাধ্য করলেও আপনি 5 বার অন্তত বাধ্য হতেন আপনার শরীরের কাছে। কিন্তু
কেন? আপনার মূলই যে আপনার বাপ দাদার থেকে আপনার জেনেটিক্যালি খারাপ। ওই জিন আপনি যতক্ষণ না ঠিক করতে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ডায়েট করেন আর যাই করেন আর তাই করেন, আপনার ইমিউনিটি কোনোদিনও গ্রো হবে না। আপনি সাময়িক হয়তো একটু ভালো অনুভব করবেন, আপনার ইমিউনিটি মনে হবে এই লেভেলটা একটু বাড়লো, আবার কঠোর নিয়ম মানা ছেড়ে দেন, কারণ মানুষ কঠোর নিয়ম সারাক্ষণ মানতে পারে না। স্টিম রুল, যে ডায়েট এটা ওটা এক্সারসাইজ, এগুলো মানুষ হুবহু মানতে পারে না। তখন কি হবে? ইমিউনিটি দ্বারা যে কোনো রোগের আরোগ্যের চিকিৎসা, অর্থাৎ আমাদের যে মিউটেড জিন এর কারণগুলো, এর রোগের কারণগুলোর যে এন্ট্রি আমাদের মধ্যে দেওয়া হবে, ওইটার ফলে আমাদের ইমিউনিটি গ্রো করতে থাকবে দিনকে দিন, এবং সেই সাথে যেন দ্রুত কম কষ্টে ক্ষতিহীন ভাবে আরোগ্য হয়। বাহ্যিক ঔষধ নির্ভরতা কাটিয়ে উঠতে সাহায্য করা, তবে প্রয়োজনে যেন অত্যন্ত অল্প পরিমাণ মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথি গ্রহণ যথেষ্ট হয়। এক্ষেত্রে হাজার হাজার বছরের পুরনো, হাজারো বছরের পুরনো, এবং হাজার হাজার বলার উদ্দেশ্য যেহেতু ইউনানিটা গ্রিক, অনেক গ্রিক দর্শন বহু পুরনো, ইসলাম আসারও অনেক আগের। হ্যাঁ, এজন্য আমি লিখেছি হাজার হাজার বছরের। ইউনানি চিকিৎসা শাস্ত্রের নিম্নোক্ত যে উক্তি, এটা সর্বদা স্মরণীয়। নিম্নোক্ত নীতি সমূহ মানে এই যে নিচের নীতিগুলো, সেটা জালালউদ্দিন সুইদি নামে একজন আহ জ্ঞানী ব্যক্তি, আলেম বলা যায়, এবং এই আলেম উনি বলেছেন আহ চিকিৎসা শাস্ত্রের মৌলিক উদ্দেশ্য তিনটা: শারীরিক সুস্থতার সংরক্ষণ, দুর্ভোগ ও লাঘব কষ্ট, দুর্ভোগ কষ্টটা লাঘব করতে হবে, এবং শরীর হতে কষ্টদায়ক বস্তু অপসারণ করা, এই তিনটা হচ্ছে উদ্দেশ্য। ইবনে রসলান বলেন, চিকিৎসা বিজ্ঞানীদের মতে চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিবেন। হালকা ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা সম্ভব হলে গুরুতর ব্যবস্থা এড়ায় যাবেন। আহার্য দ্রব্যের ঘাটতির কারণে রোগাক্রান্ত হলে পথ্যা ব্যতীতই আহার্য দ্রব্যাদি আহারের পরামর্শ দিবেন। বর্তমান যুগে আহারের ঘাটতির পিছনেও জিন মিউটেশন কারণ, এবং এটা যেমন দূর করতে হবে, তেমনি খাদ্য পথ্যের ব্যাপারেও প্রথম কিছুদিনে একটু নির্দেশনা দিতে হবে, যেন পর্যাপ্ত পুষ্টি এবং তার শরীরের জন্য ক্ষতিকর জিনিসগুলো না গ্রহণ হয়, মানে এটাও অনুসরণ করতে হবে। এবং সেটার ব্যবস্থা তো আমাদের জেনেটিক হোমিওপ্যাথিতে আমি অলরেডি, কারণ মানুষকে যতই বলা হয় হাত গালের ভিতরে তুলে না দেওয়া পর্যন্ত মানুষ ওটা হাত দিয়ে নিতে চায় না, এমন অবস্থা মানুষের। পথ্যের প্রয়োজনে অপারেশন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ পথ্য দিয়েই যদি ভালো করা সম্ভব হয়, তাহলে অপারেশনের দরকার নাই। অপারেশন তো খারাপ জিনিস, বারবার অপারেশন করতে করতেই এক পর্যায়ে যা ক্যান্সার হয়, এক পর্যায়ে যা অটো ইমিউন ডিজিজ গুলো চলে আসে। এই যে ব্যাপারগুলো, সকল মানুষের জন্যই জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা, এবং আহ যে কোনো বয়সের আর যে কোনো রোগে, এবং 100%ই সুফল পাবে, প্রত্যেকেই সুফল পাবে। তবে সুফলের পরিমাণ নির্ভর করবে, হয়তো 50%, 60%, 40% পেয়ে আর পাবে না। কারণ হচ্ছে যদি তারা এই যে কারণগুলো বলেছি এই কারণগুলো অনুসরণ করেই। তবে এরকম লোকের সংখ্যা খুবই কম। তবে বেশিরভাগের ক্ষেত্রেই তারা বললে, আস্তে আস্তে বুঝাই দিলে, ডাক্তারের সাথে রুগীর যখন যখন যাতায়াত হয়, একটা পর্যায়ে যে রুগী তার অভ্যাসগুলোর পরিবর্তন হয়। এবং আমরা যে বলেছি যে ডাক্তারের কাছে রুগীদের আসা যাওয়ার ব্যবস্থাটা থাকতে হবে, আহ, মানে সরাসরি কানেকশনের ব্যাপারটা থাকতে হবে। এবং এতে হয়তো ডাক্তার রোগীকে তার মনের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর দিবে। সে হয়তো বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে নিজের ভিতর থেকে, আমার শরীরে এটা ঘটছে কেন, এরকম হবে কেন, কিভাবে কি হবে, এগুলোর যথাযথ প্রশ্ন। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করবে, সেগুলোর উত্তর। তার স্বাস্থ্য বিষয়ে জ্ঞানটা তাকে হাতে কলমে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, বহু মানুষই স্বাস্থ্য বিষয়ে মানুষ তো জানেই না। স্বাস্থ্য বিষয়ে জ্ঞানটা হাতে কলমে অল্প অল্প করে মানুষের অবচেতন মনে দিয়ে দিতে হবে আস্তে আস্তে। আর অবচেতন মনেতে একবারে ঢোকে না, আস্তে আস্তে একটা জিনিস বারবার বিভিন্ন ভাবে বলতে বলতে শুনতে শুনতে তবেই ওটা ঢোকে। এই জন্য ডাক্তারের সাথে আসা যাওয়ার একটা ব্যাপার থাকবে।
জেনেটিক হোমিওপ্যাথি সবার জন্য, এটা আমরা বুঝলাম। সর্বরোগে এটাও বুঝলাম। সবাই সুফল পাবে ইনশাল্লাহ। তবে এটা নির্ভর করবে যে সে আমাদের অন্যান্য যে অনুষঙ্গ সেটা কতটুকু মানছে। এরপরেও যদি অমান্য করেও, তবুও আহ কিছুটা হলেও ফল পাবে। এবং জেনেটিক হোমিওপ্যাথি যিনি নিবেন, তিনি কোনো হোমিও চিকিৎসা মানে হোমিও ওষুধ খেতে পারবেন না ক্ষতিকর। যদি কোনো সময় রুগী এসে বলে আমি খেয়ে ফেলেছি, স্পর্শ করে ফেলেছি, লেগে গেছে, তাহলে তাকে আবার তাৎক্ষণিক জিএম দিতে হবে, আমাদের জেনেটিক মেডিসিনটা আবার দিয়ে দিতে হবে, এবং তার চিকিৎসাটা চলবে। তাকে হয়তো কিছুদিন আবার 2-4-5 মাস একটু 2-4 মাস একটু কষ্ট করতে হবে। এই এই হচ্ছে ব্যাপার। কারোর কোনো প্রশ্ন থাকলে 2 মিনিটে করতে পারেন, যেহেতু সময় অনেক নেওয়া হলো। আমি আসলে অনেক সময় নিয়ে ফেললাম। স্যার আমি একটু আহ করতে চাই, কোশ্চেন করবো স্যার। হ্যাঁ, অবশ্যই। কে বলছেন? আপনার নাম আমি বলবেন। আমি শামসুদ্দোহা, আজকে প্রথম জয়েন করলাম। সেটা হলো আহ, ওই যে আপনি বললেন আচ্ছা, যে বলেন বলেন। আপনার যে সময় নেই, আরো মানুষ আছে তো, আপনি বলেন, জি, প্রশ্নটা করেন সংক্ষেপে। আপনি বললেন যে মেটফরমিন ওই সপ্তাহে একদিন খেতে হবে। তো আমি তো নতুন জানি না। আপনার জেনেটিক জিনের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তার যে বংশগত যে অসুবিধা সেটাই তো চলে গেল, তাহলে তার প্রবণতাটা থাকবে কেন তখন? আচ্ছা, দেখেন, মানুষটা অনিয়ম করবেই। সুগার লেভেল, একজনের ডায়াবেটিস হয়নি তাই বলে কি সুগার লেভেল বাড়তে পারে না? সাময়িক বাড়তে পারে। আর তার যদিও আপনার জেনেটিক সায়েন্সের বিষয়টা বুঝতে হবে, তার মধ্যে থেকে জিন রিসিসিভ হয়েছে, কিন্তু কখনোই তাকে নষ্ট করে দিতে পারেননি। এটা হতে গেলে পরবর্তী বংশধরে যেতে হবে। পরবর্তী বংশধর যদি রিসিসিভ অবস্থায় পায়, তখন সেখানে অনেক সুপ্ত অবস্থায় থাকবে। আর এই মানুষটার সুপ্ততা আর চিকিৎসা তো তার ডিএনএটা তো এক জায়গায় না শুধু। ওই যেই জিনের জন্য তার হয়তো প্যানক্রিয়াসের বেটা সেলটা সমস্যা হচ্ছে, ওই জিনটা ওখানে না শুধু, তার প্রত্যেকটা কোষেই ওই জিনটা আছে। ওই জায়গায় যে অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু ওই ওই জিন তো অন্যগুলোতেও আছে। তাহলে ওটাকে আবার যে কোনো, আর তাছাড়াও একটা প্রবণতা থেকে যায় একটা মানুষের, যখনই সুগার খেতে যাবে শরীরে, তাহলে তো তার অন্যগুলোও দায়ী আছে। এই জন্য আহ জোর করে দেওয়া হয়, সপ্তাহে একবার জোর করে দেওয়া হয়। এবং না হইলেও সমস্যা নাই, কিন্তু তাও দেওয়া হয়। আর এটার কাজ তো ইনসুলিনের সাথে এখনো প্রপার তো করতে পারেনি পরিপূর্ণভাবে। কিন্তু যদি কেউ না নেয় এবং সে নিয়ম কারণ মোটামুটি একটু মেনে চলে, তাহলে তো একটা ব্যাপার আছে। আচ্ছা, আর কিওর হওয়ার পরে এই জেনেটিক এই সিস্টেমে কিওর হওয়ার পরে তারপরে 1 বছর বা 2 বছর পরে সে যদি হোমিওপ্যাথি ওষুধ খায় তাহলে আবার আবার কি রিভার্স করবে? এটা কি স্যার? জেনেটিক ভাবে তো সে আবার ক্ষতিগ্রস্ত হবে। তাকে যখনই সে হোমিও ওষুধ খাবে, তাকে আবার আমাদের জিএমটা নিতে হবে, জেনেটিক মেডিসিনটা নিতে হবে। কেন কিন্তু খাবে হোমিও ওষুধ? সে তো কিওর হয়ে পৃথিবীতে গেছে। সবচেয়ে ভয়ঙ্করতম ক্ষতিকর ওষুধ হচ্ছে হোমিও ওষুধ। অবৈজ্ঞানিক ভাবে দেওয়া হচ্ছে। একজন মানুষকে, একটা রুগী নিয়ে যাবেন, ও সালফার দিবে, আর একজন সরিনাম দিবে, আর একজন কার্বোভেজ দিবে। তো যদি বলেন যে সিমিলিনাম, তাহলে 10টা ডাক্তার কেন 11টা প্রেসক্রিপশন করে? 10টা ডাক্তারের তো একটাই প্রেসক্রিপশন হওয়া দরকার, যেটা আমাদের জেনেটিক হোমিওপ্যাথিতে হবে। আমাদের জেনেটিক হোমিওপ্যাথিতে আপনি ক্লাস করেননি হয়তো, জি। একজন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেই প্রেসক্রিপশন করবে, সকলেই ওই প্রেসক্রিপশনই হবে। কারোর একটুও রদবদল হবে না, অসম্ভব, করতেই পারবে না। কারণ ঔষধ নির্বাচনের কোনো এখতিয়ারই নাই ওষুধের, ওটা আগের থেকেই করে দেওয়া থাকে। এই জন্য হোমিও নামেও তো হ্যানিম্যান তো বলছে সিমিলিমাম, তাহলে তো সিমিলিমাম হলো না। অথচ সবাই বলছে আমি সিমিলিমাম দিচ্ছি। তাহলে যদি সিমিলিমাম না হয়, তাহলে হ্যানিম্যানের থিওরি অনুযায়ী, হোমিওপ্যাথির থিওরি অনুযায়ী ক্ষতি করছে। এবং হ্যানিম্যান যেটা বলছে যে হোমিওপ্যাথির ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি, এটা তো হ্যানিম্যান স্যার নিজেই বলেছে অর্গানন অফ মেডিসিনে। এটা বারবার তিনি বলেছেন, হচ্ছে চিকিৎসকের 3টা বড় ভুল এই ক্রনিক ডিজিজে, বিস্তারিত বলেছে। তাহলে 10টা ডাক্তার কেন 11টা প্রেসক্রিপশন হয়? এবং সাথে আবার বায়োকেমিক কোন নিয়মে দিচ্ছে? সাথে মাদার টিংচার
কিভাবে দিচ্ছে? এটা তো নিষিদ্ধ এই হোমিওপ্যাথিতে। এই জন্য এই অহোমিওপ্যাথি তো করা যাবে না। করলে আমাদের জেনেটিক মেডিসিন আবার দিতে হবে যে কোনো মুহূর্তে, কারণ ও তো জিনই ক্ষতিগ্রস্ত করতে শুরু করবে। আর এছাড়া যত রেডিয়েশন নিক যা নিক সমস্যা নেই, ওটার যা ক্ষতিকর সেটা প্রতিরোধ করতে পারবে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? নাই? তাহলে শেষ করি আজকে। হ্যাঁ, আব্দুল্লাহ শেষ করে দাও।